সংযোগ সুরক্ষিত। আমরা চূড়ান্ত অনুক্রমের জন্য প্রস্তুত। নিশ্চিত। সমস্ত দল অবিলম্বে নিরাপদ অঞ্চলে যান। আধুনিক ভূরাজনীতির ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা আক্ষরিক অর্থেই হলিউডের কোনো স্পাই থ্রিলারকেও হার মানায়। আজকের এই বিশেষ বিশ্লেষণে এমনই এক শ্বাসরুদ্ধকর এবং সত্যিকারের গল্প নিয়ে কথা বলবো আমরা। সদ্য স্বাধীন হওয়া একটা দেশের একটা স্বপ্ন, আর সেই স্বপ্ন কিভাবে মহাশূন্যে থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা নজরদারি ব্যবস্থাকে বোকা বানিয়ে দিল, সেটাই আজকের মূল ফোকাস। আন্তর্জাতিক রক্তচক্ষু আর চরম প্রযুক্তিগত অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব হল, চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে প্রবেশ করি। তো পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে একটা জ্বলন্ত প্রশ্ন। তপ্ত মরুভূমিতে একদল বিজ্ঞানী কিভাবে সিআইএর বিলিয়ন ডলারের আকাশের চোখ একেবারে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছিলেন। সালটা ১৯৯৮। রাজস্থানের পোখরানে তপ্ত মরুভূমে মাথার ওপর চক্কর কাটছে আমেরিকার বিলিয়ন ডলারের অত্যাধুনিক সব স্পাই স্যাটেলাইট, আর ঠিক তার নিচেই সেনার ছদ্মবেশে একদল বিজ্ঞানী নীরবে প্রস্তুত করছেন পারমাণবিক বোমা। আচ্ছা, কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হয়েছিল? সিআইএর মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার চোখে কিভাবে ধুলো দেয়া হলো? এই রহস্যের জট খুলতে হলে আমাদের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। পর্ব ১, পারমাণবিক স্বপ্নের বীজ। ৪০-এর দশকের শেষের দিকের পরিস্থিতি একটু খেয়াল করলেই একটা বিশাল পার্থক্য চোখে পড়ে। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সদ্য স্বাধীন একটা দেশ তখন চরম দারিদ্র্যে ধুঁকছে। কোটি মানুষের অন্ন যোগানোই যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক তখনই এমন একটা বৈজ্ঞানিক স্বপ্নের বীজ বোনা হয়েছিল যা ভবিষ্যৎ বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ চিরতরে বদলে দিতে চলেছিল। প্রকাশ্যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অবস্থান ছিল পারমাণবিক শক্তির সম্পূর্ণ শান্তিপূর্ণ ব্যবহার এবং নিরস্ত্রীকরণ, কিন্তু নেপথ্যের গল্পটা ছিল ভিন্ন। প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ড. হোমি জাহাঙ্গীর ভাভা অত্যন্ত সুকৌশলে একটা দ্বৈত ব্যবহারযোগ্য বা ডুয়েল ইউজ রূপরেখা তৈরি করেছিলেন। নেহরু ড. ভাভাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এমন একটা পরিকাঠামো গড়ে তোলার যা বাইরে থেকে দেখলে সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু চরম জাতীয় সংকটে তা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ১৯৬০ সালে কানাডা আর আমেরিকার সহায়তায় সাইরাস চুল্লি প্রতিষ্ঠা ছিল এই গোপন ভিত্তিরই খুব বড় একটা অংশ। সময়ের এই টাইমলাইনটা দেখলে পরিষ্কার বোঝা যায় কিভাবে একটা শান্তিপূর্ণ স্বপ্ন বাধ্য হয়ে সামরিক রূপ নিতে শুরু করেছিল। ১৯৪৮ সালের পরমাণু শক্তি আইন থেকে শুরু, এরপর ১৯৬২ সালের সংঘাত এবং অবশেষে ১৯৭৪ সালের প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ। কয়েক দশকের ব্যবধানে চরম কিছু অস্তিত্বের সংকট এই শান্তিপূর্ণ উদ্যোগের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। পর্ব ২, হুমকি এবং প্রথম পরীক্ষা। তৎকালীন ভূরাজনৈতিক ঘটনাগুলো একটা সদ্য স্বাধীন দেশের জন্য কতটা ভয়াবহ ছিল সেটা একটু ভাবলেই শিউরে উঠতে হয়। ১৯৬২ সালে চীনের আকস্মিক আক্রমণ আর তাতে পরাজয় এক গভীর নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছিল। এর ঠিক ২ বছর পর মানে ১৯৬৪ সালে চীনের প্রথম পারমাণবিক পরীক্ষা পরিস্থিতিকে আরও খাদের কিনারে ঠেলে দেয়। আর কফিনের একেবারে শেষ পেরেকটি ছিল ১৯৭১ সালের যুদ্ধ, যখন বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্রবাহী সপ্তম নৌবহর পাঠিয়ে দিল। এই প্রতিটি ঘটনা এবং ড. ভাবার অকাল মৃত্যু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে একটা চরম সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করে। অত্যন্ত গোপনে তিনি একটা পারমাণবিক পরীক্ষার নির্দেশ দিয়ে দেন। ১৮ই মে ১৯৭৪ পোখরানের মাটি প্রবলভাবে কেঁপে ওঠে। ড. রাজা রামান্না দিল্লিকে উদ্দেশ্য করে সেই ঐতিহাসিক সাংকেতিক বাক্যটি উচ্চারণ করেন, বুদ্ধ হেসেছেন। সরকারিভাবে একে একটা শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বলা হলেও এই একটা হাসি বিশ্ব রাজনীতিতে ভয়ঙ্কর এক কম্পন তৈরি করেছিল। বিশ্ব সম্প্রদায় বুঝতে পেরেছিল দক্ষিণ এশিয়ায় একটা নতুন শক্তির উত্থান ঘটে গেছে। পর্ব ৩, অন্ধকার দশক। স্মাইলিং বুদ্ধা পরীক্ষার পরপরই কিন্তু চরম মূল্য চোকাতে হয়। পশ্চিমা বিশ্ব কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রযুক্তিগত বাণিজ্য একেবারে বন্ধ করতে তড়িঘড়ি করে গঠন করা হয় নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি। প্রায় ২ দশক ধরে বিজ্ঞানীদের লড়াই করতে হয় একঘরে হয়ে থাকার এই প্রযুক্তিগত একাকিত্বের বিরুদ্ধে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে ১৯৯৫ সালে, যখন নতুন করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঠিক তখনই আমেরিকার KH-11 এবং ল্যাক্রোস স্যাটেলাইট সেই প্রস্তুতির নিখুঁত ছবি তুলে ফেলে। প্রবল আন্তর্জাতিক চাপে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও পুরো কর্মসূচি বাতিল করতে বাধ্য হন। এটা ছিল এমন এক মুহূর্ত যখন মনে হচ্ছিল সব চেষ্টাই হয়তো চিরতরে শেষ হয়ে গেল। পর্ব ৪, সিআইএ স্যাটেলাইট ফাঁকি দেও।
কিন্তু প্রতিটি ব্যর্থতাই যে নতুন সফলতার বীজ বুনে দেয় তার প্রমাণ মেলে ঠিক ৩ বছর পর ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্বে শুরু হয় এক অভূতপূর্ব মিশন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হচ্ছে সেই নির্দিষ্ট কৌশলগুলো যার মাধ্যমে বিজ্ঞানীরা খোদ সিআইএকে বোকা বানিয়েছিলেন। ৫৮তম ইঞ্জিনিয়ার রেজিমেন্ট আর বিজ্ঞানীরা দিন-রাত হিসেব করে বের করে ফেলেন ঠিক কখন আমেরিকান স্যাটেলাইটগুলোর ব্লাইন্ড স্পট বা অন্ধ সময় তৈরি হয়। মাটি খোঁড়ার কাজ চলত কেবল গভীর রাতে, আর ভোরের আলো ফোটার আগেই মরুভূমির প্রবল বাতাসকে কাজে লাগিয়ে মুছে ফেলা হতো বড় বড় গাড়ির চাকার দাগ। দিনের বেলায় চলত সেনাবাহিনীর রুটিন মহড়ার একেবারে নিখুঁত ছদ্মবেশ। এই অসাধ্য সাধনের পেছনের মূল দর্শনটা ডক্টর কালামের একটা উক্তিতেই খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। শক্তি কেবল শক্তিকে সম্মান করে। এই অপারেশনের জন্য শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা নিজেদের আসল পরিচয় লুকিয়ে একেবারে সেনাবাহিনীর জলপাই রঙের পোশাক পরতে শুরু করেন। ডক্টর কালামের সাংকেতিক নাম দেওয়া হয় মেজর জেনারেল পৃথ্বীরাজ, আর সুড়ঙ্গগুলো নাম দেওয়া হয় তাজমহল আর কুম্ভকর্ণ। মহাশূন্যে থাকা স্যাটেলাইটগুলো নিচ দিয়ে যাওয়ার সময় কেবল সেনাবাহিনীর সাধারণ মহড়াই দেখেছিল। এর পেছনের আসল সত্যটা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। একেবারে অবিশ্বাস্য। পর্ব ৫, অপারেশন শক্তির প্রভাব। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ, ১৯৯৮ সালের মে মাস। আধুনিক সামরিক ও গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বড় চমকের সাক্ষী হতে বাধ্য হয় পুরো বিশ্ব। ১১ই মে বিকেল ৩:৪৫ পোখরানের মাটির নিচে থাকা হোয়াইট হাউস নামের বাংকার থেকে বোতাম চাপা হয়। ৩টি সফল পারমাণবিক বোমা বিস্ফোরণে মাটি ফেটে বিশাল ধুলোর মেঘ সোজা আকাশের দিকে ধেয়ে যায়। ১৩ই মে চালানো হয় আরও ২টি পরীক্ষা। মহাশূন্যে গডস আই ভিউ বা ঈশ্বরসুলভ দৃষ্টি নিয়ে পাহারায় থাকা আমেরিকার বিলিয়ন ডলারের স্যাটেলাইটগুলো সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়। আমেরিকা একে নিজেদের গোয়েন্দা তথ্য সংগ্রহের ইতিহাসে এক বিশাল ব্যর্থতা বা কোলোসাল ফেলিওর হিসাবে আখ্যায়িত করতে বাধ্য হয়েছিল। আর এই $৪.২ বিলিয়ন বিশাল সংখ্যাটি চমৎকারভাবে তুলে ধরে এর পরবর্তী অর্থনৈতিক লড়াইয়ের চিত্রটা। এই পরীক্ষার পর যখন ইতিহাসের অন্যতম কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলো, তখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীরা কিন্তু চুপ করে বসে থাকেননি। তারা এগিয়ে আসেন। রিসার্জেন্ট ইন্ডিয়া বন্ডের মাধ্যমে মাত্র কয়েক সপ্তাহের ভেতর তারা দেশের কোষাগারে $৪.২ বিলিয়ন জমা করেন, যা পশ্চিমা বিশ্বকে একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে এই জাতিকে আর কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয়। পর্ব ৬, আধুনিক পারমাণবিক নীতি। এই বিশাল গোয়েন্দা সফলতা এবং আন্তর্জাতিক ঝড় সামলানোর পর তৈরি হওয়া নো ফার্স্ট ইউজ বা প্রথমে ব্যবহার না করার এই নীতিটি বিশ্বমঞ্চে একটা দেশের ভাবমূর্তি আমূল বদলে দেয়। ১৯৯৯ সালে খসড়া হওয়া এই নীতি প্রমাণ করেছিল যে বিপুল শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও উদ্দেশ্য কোনো সাম্রাজ্যবাদী বা আগ্রাসী হামলা নয়। এটা কেবলই নিজেদের অস্তিত্ব রক্ষার একটা চূড়ান্ত ঢাল মাত্র। এর পাশাপাশি ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স বা ন্যূনতম প্রতিরোধের নীতিটি নিশ্চিত করে যে আঞ্চলিক প্রতিবেশী, বিশেষ করে চীন ও পাকিস্তানের মতো বৈরী রাষ্ট্রগুলোর পারমাণবিক হুমকি মোকাবেলায় অত্যন্ত সংযত অথচ কঠোর অবস্থান বজায় রাখা হবে। এর সহজ অর্থ হল বেপরোয়া কোনো অস্ত্র প্রতিযোগিতায় না জড়িয়ে কেবল আত্মরক্ষার জন্য ঠিক যতটুকু শক্তি প্রয়োজন ঠিক ততটুকুই রাখা হবে। এখানে অগ্নি মিসাইলটি দেখা যাচ্ছে, যা এই নীতিরই একটা জ্বলন্ত উদাহরণ। বর্তমানে পারমাণবিক সক্ষমতা কিন্তু কেবল বোমার মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারত এখন একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়াড বা ত্রিমাত্রিক আক্রমণ ক্ষমতা অর্জন করেছে। মানে হল জল, স্থল এবং আকাশ এই ৩ জায়গা থেকেই যে কোনো হামলার মোক্ষম জবাব দেয়া সম্ভব। একেই বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, যা নিশ্চিত করে যে প্রথম আঘাতেই কোনো দেশের প্রতিরোধ ব্যবস্থা আর ভেঙে পড়বে না। নিষেধাজ্ঞার সেই অন্ধকার সময় থেকে শুরু করে কিভাবে বিশ্ব কূটনীতিতে একটা পাকাপোক্ত স্থান তৈরি হলো তার সবচেয়ে বড় প্রমাণই ২০০৮ সালের চুক্তি। যে আমেরিকা একসময় চরম অবরোধ দিয়ে রেখেছিল, তারাই এশিয়ার পরিবর্তিত সমীকরণে ভারতকে একটা দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এটা ছিল সন্দেহাতীতভাবেই এক বিশাল কৌশলগত বিজয়। আজকের এই ব্যাখ্যা শেষে এসে একটা বিষয় নিয়ে গভীর চিন্তার অবকাশ থেকেই যায়। একটা জাতির জন্য শান্তির চূড়ান্ত গ্যারান্টি কি চূড়ান্ত মারণাস্ত্রের বোতামটি নিজের হাতেই রাখা? পারমাণবিক বোমা পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হতে পারে ঠিকই, কিন্তু ভূরাজনীতির রূঢ় বাস্তবতায় আত্মরক্ষা এবং পরাশক্তিগুলোর ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য কি এর কোনো বিকল্প আসলেই আছে? ডক্টর হোমি ভাবার স্বপ্ন থেকে শুরু করে ডক্টর কালামের বাস্তবায়ন, এই দীর্ঘ পথ পরিক্রমা বারবার প্রমাণ করে যে মেধা এবং নিখুঁত কৌশলের কাছে যে কোনো প্রযুক্তিগত দম্ভ হার মানতে বাধ্য। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই ঐতিহাসিক যাত্রায় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।